বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ৭ই মার্চ এই দিনটি কথা স্মরণ হলেই বা এই দিনটি আসলেই একটি মাত্র ভাষণের কথা গোটা বাঙালি জাতির মনে হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ আজকের সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা বাঙালি জাতির যে গত তার আগের ২৪ বছরের সংগ্রাম, সেই সংগ্রামকে মাথায় রেখে এবং সেই সংগ্রামের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে সামনের দিনে বাঙালি জাতির করণীয় কী, এটি স্বাধীন ভূখণ্ড তৈরির জন্যে যে দিক নির্দেশনা সেটি ওই ভাষণে তিনি দিয়েছিলেন। এবং অত্যন্ত কৌশলগত দিক থেকে, কূটনৈতিক বিবেচনা থেকে, যে কোনো বিবেচনা থেকে ভাষণটি অত্যন্ত সুগ্রন্থিত, যদিও কোনো লিখিত ভাষণ নয়। এই ভাষণে স্বাধীনতার ঘোষণা যেমন আছে, আবার এই একই ভাষণে পাকিস্তান থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তেমন অভিযোগও পাকিস্তানি শাসকরা যেন না করতে পারে সেটিও তিনি মাথায় রেখেছিলেন। খুব অল্প সময়ের এই ভাষণ, কিন্তু এই ভাষণ আজকে পর্যন্ত এমন একটা আবেদন মানুষের কাছে রেখেছে যে এই ভাষণ কি কেবলমাত্র একটি বক্তৃতা, এটিকে কেউ কেউ কবিতা বলছেন, কেউ কেউ সঙ্গীতের সঙ্গে তুলনা করছেন, যে আবেদন বছরের পর বছর, দশকের পর দশক, হয়তো শতাব্দীর পর শতাব্দীও থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অবিচ্ছেদ্য এই বক্তৃতা, এবং এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে, পৃথিবীর অন্যতম সেরা ভাষণ হিসেবে এই ভাষণটি এখন স্বীকৃত। এবং সামনে আর মাত্র 10 দিন পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন এবং ১০০তম জন্মদিন, এবং তারপরে 1 বছর জুড়ে বাংলাদেশ পালন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আজকের এই দিনটি, বিশেষ দিনকে মাথায় রেখে এবং সামনে মুজিব বর্ষকে মাথায় রেখে আজকের এই বিশেষ তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য এম এ মান্নান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধান যারা প্রণয়ন করেছিলেন, সংবিধান রচয়িতাদের যে স্বাক্ষর তৎকালীন সংসদ সদস্যরা যারা দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেরও অন্যতম একজন সংগঠক অধ্যাপক ডক্টর আবু সাঈদ আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার এম এ মান্নান, আমি যতদূর জানি ১৯৭১ সালের এই দিনটিতে ৭ই মার্চে রেসকোর্সের ময়দানে আপনিও ছিলেন, অবশ্যই স্মরণ করতে পারেন। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে সেই দিনকে স্মরণ করে আপনার উপলব্ধির কথা শুনতে চাই। সামনে মুজিব বর্ষ এবং মুজিবের এই ভাষণ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। এই ভাবাবেগে আপ্লুত বলতে পারেন, কত কিছু মনে আসছে এই সময়ে। ওই সময়টা ৭১ পর্যন্ত যে বিল্ড আপ হলো বাঙালির যে সংগ্রাম, ৬ দফা, ৬৯, কত কিছু মনের মধ্যে আসছে একসঙ্গে, একদম বন্যার মতো। তবে এর একটা চূড়ান্ত প্রক্ষেপণ ছিল ওই দিন, যেটা ৭ই মার্চে। আমরা তখন টকবকে তরুণ যুবক বলতে পারেন, আরামবাগে মেসে থাকতাম, টাকা পয়সা ছিল না, দল বেঁধে মেসে জলে ভাসা মেস বলতে পারেন। আরামবাগে একটা খালের মধ্যে ছিল, ওর উপরে কাঠের মধ্যে বাস করতাম। যাই হোক, ওই দিন আমরা যেমন করতাম, অন্যদিন ৬ দফার আন্দোলন বা ইত্যাদির সময় আমার বঙ্গবন্ধু কোথায় বক্তব্য করবেন সকালে উঠে পেপারে দেখতাম, আজকে কোথায় কোথায় ভাষণ আছে। দৌড়ে এখন যাওয়ার জন্য আগে মেসে খেয়ে আমরা রেডি থাকতাম। তো আমরা ওই দিন ঠিকই 11টার মধ্যে খেয়ে জায়গা পাওয়া যাবে না, মাঠে চলো। আমরা দল বেঁধে বন্ধু মিলে আমার মাঠে গেছি। মাঠে গিয়ে ওনার সামনের দিকে ডান পাশে এই জায়গাটুকু মনে আছে, কজনের সঙ্গে আমরা ছিলাম। এক মহান যাওয়ার, শুধু মাঠে নয়, ঈদের ময়দানে যাওয়ার একটা ছিল না, যে ঘর থেকে বেরোলে যেমন একটা ফুর্তি ভাব, ঠিক তেমনি আরামবাগের ওই কাঠের পুল পার হয়েছি, মতিঝিলের মাঝখান দিয়ে হেঁটে স্টেডিয়ামের দিকে যাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তখন এই দিকে যে ওই রকম চারদিকে মানুষ আসতেছে দল বেঁধে, যুবক, তরুণ, বয়স্ক, মাঝে মাঝে 2-একজন নারীও আছেন, এবং সবার মধ্যে একটা চাঞ্চল্য, এক ধরনের একটা কী বলবো, এক্সাইটমেন্ট যেটাকে ইংরেজিতে বলে, এবং যাচ্ছে মানুষ ওই দিকে, চলো ওই দিকে চলো, এই ধরনের একটা ভাব। সেখানে গিয়ে তো জায়গা নিয়েছি, বসেছি। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে তো শুরু হলো সেই সময়। এইগুলাই মনে আসে এখন, সবসময় মনের মধ্যে বাজে এবং আসে।
সো ভাষণটিকে যদি বিশ্লেষণ করতে বলা হয়, মানে আপনি কিভাবে করবেন যে এই ভাষণ আসলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকেও যখন কেউ শুনে সেই ভাষণ, অনেকেরই গায়ের পশম দাঁড়িয়ে যায়, মানে আবেদন শেষ হচ্ছে না, যদিও সেই প্রেক্ষাপট অনেক কিছুই বদলে গেছে, কিন্তু এই ভাষণের আবেদনটি শেষ হচ্ছে এর না। আবেদন শেষ হবে না। এটা তো আমাদের জাতির ইতিহাসের চূড়ান্ত আবেদন। আমাদের এটা শৃঙ্খলিত জাতি, পরাধীন জাতি, আমাদের হাজার বছরের একটা অপমান, একটা নিষ্পেষিত অবস্থা থেকে বেরিয়ে বিস্ফোরণ হওয়ার মতো একটা ব্যাপার ছিল এটা। এবং সেই আগ্নেয়গিরির মুখে বঙ্গবন্ধু ছিলেন এটার জ্বলন্ত লাভা হাতে নিয়ে আসছেন বলতে পারেন আপনি সেই ভাষণের মধ্যে। তো আমরা একজন তরুণ হিসাবে, যুবক হিসাবে অবশ্যই আমরা উদ্বেলিত ছিলাম। এবং আমি যখন ছবিটা দেখি মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, বঙ্গবন্ধুর চেহারার দিকেও তাকাই, শুধু কথা নয়, তার যে ক্রোধ, যে তার ঘৃণা তা আমাদের শত্রুদের প্রতি, প্রত্যেকটা তার আচরণের মধ্যে, তার চেহারার মধ্যে প্রতিফলিত হয় ভয়ঙ্করভাবে, সুন্দরভাবে। এবং কি বলবো, অত্যন্ত পরিচ্ছন্নভাবে এটা বোঝা যাচ্ছে যে তিনি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। এবং তিনি একা নন, তার সামনে যে লক্ষ্য জনতা তখন ছিল, সবাইকে নিয়ে তিনি যাবেন। এবং তার কথার মধ্যে প্রতিটি শব্দ স্বাভাবিকভাবে যে বেরিয়ে আসে, লিখিত হয়তো তার হাতে ছিল, তিনি বলেছিলেন কোথাও তাকে যে লিখিত দেওয়া হয়েছে, কিন্তু তিনি তাকারও নাই, তার ন্যাচারালি যেটা মুখ থেকে বেরিয়ে আসছে এইটাই তিনি প্রেজেন্ট করেছেন। এবং দ্যাট ইজ হোয়াট মেড ইট অ্যাবসলিউটলি ন্যাচারাল, সত্য এবং চূড়ান্ত সত্য হিসাবে এটা বেরিয়ে আসছে। সুতরাং এর একটা অসম্ভব শক্তি রয়ে গেছে। আমরা শুনেছি যে বেগম মুজিবকে উনি জিজ্ঞেস করেছিলেন যে কি বলবো আমি, উনি বলেছিলেন যে তোমার যা মনে আসে তুমি তাই বলো। দেখেন, চলো, তোমার মন যা বলতে বলে। সুন্দর কথা, তাই তো হওয়া উচিত। ওই সময়টাতে, ইতিহাসের ওই সময়টাতে, যেটিতে ডিক্লারেশন আমাদের বোধ এই ইন এ সেন্স লিগেলি, ওই যে আপনি বলছিলেন যে তিনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আইনটাকে পাশ কাটিয়ে কেটে কথাটা বলছিলেন, কিন্তু বুঝে যাচ্ছিল তিনি কি চাচ্ছেন। এটা কি পাকিস্তানের নাকি বুঝে নাই, সারা দুনিয়ার আর মাঠের তার যে আসলে অডিয়েন্স ছিল সামনে মানুষগুলো, আমরা বুঝেছি এটা। এবং আমরা বরঞ্চ আরও একটু চাচ্ছিলাম তখন যে কেন ওই শব্দটা আজকে থেকে আমরা স্বাধীন, এইটা কেন আসছে না। কিন্তু আমরা বুঝি যে তিনি ওই ঘুরিয়ে ঘুরিয়ে, যে তখন তো বয়স কম, আমরা কেউ কেউ ভাবছিলাম যে কেন তিনি ঘোষণা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না। এখন বুঝি যে কেন তার প্রয়োজন ছিল যে আক্ষরিক করতে ঘোষণা দেওয়া না দিয়ে প্রায় পুরোপুরি দিয়েই দিয়েছেন। অন্য ভাষায় নিজের অবস্থানটাকে আইনগতভাবে বিশ্বের দরবারে, মানে যাতে তাকে মানে বিদ্রোহী নামে আখ্যায়িত না করা হয় যে আমরা করছি, এই জন্য তিনি স্কার্ট করেছিলেন কথাগুলো। কিন্তু পরিষ্কার ছিল বার্তাটা, না বোঝার কিছুই ছিল না। কিন্তু আমাদের মতো কম বয়সের মানুষ তখন অত গভীরে যায়নি। আপনি যদি আজকে এই মুহূর্তে থেকে বাংলাদেশ তাই হয়ে গেছিল, এরপরে তো আমরা আর ওর আগের পাকিস্তানে আর যাইনি। এক বছর ছিল যুদ্ধ, রক্ত, অত্যাচার, অনেক কিছু আগের পাকিস্তান আর ছিল না, ওই মুহূর্তে বিশ্বাস। আসবো আবার আপনার কাছে অধ্যাপক আবু সাঈদ। সংগ্রামে সেই সময় বেশ সক্রিয় আপনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের। ৭ই মার্চের কথা, তখন আমি জাতীয় পরিষদ সদস্য, জি, ৭০-এর নির্বাচনে বিজয়ী হয়েছেন। ৭০-এর নির্বাচন যখন, আমার বয়স ২৭ বছর ১ মাস ৬ দিন। তারপরে তো মার্চ মাসে আরও ২ মাস ধরেন। ৭ই মার্চে কি ঢাকায় ছিলেন না? হ্যাঁ, আমি ঢাকায় ছিলাম। এবং তখন এমএনএ যারা ছিলেন, এমপি যারা ছিলেন, তাদের ডায়াসের সামনে একটা জায়গা করা হয়েছিল আমাদের বসার জায়গা, আমরা সেখানে উপস্থিত ছিলাম। তো বঙ্গবন্ধুর ভাষণের তো সবাই আমরা শুনে থাকি, কিন্তু ভাষণের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি যদি বলেন বাক্য এবং প্রত্যেকটি অনুচ্ছেদ যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে, কিংবা গবেষণা করেন, তাহলে আমরা দেখতে পাবো যে এক একটা ইতিহাস। তিনি প্রথমে এসে, এই যে অনেকে বলেন আমৃত্যুর কথা, আমৃত্যু আমাদের মতো লোকের জন্য বর্জনীয়, কিন্তু পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা সমগ্র জনগোষ্ঠীকে ধারণ করে, যখন তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছুকে ধারণ করে হৃদয়ে ধারণ করেন এবং হৃদয়ের থেকে উৎসরিত হয়ে পরম মমতায় এবং ভালোবাসায় উচ্চারণ করে, ভাইয়েরা আমার। উনি শুরুই করেছেন কিন্তু ভাইয়েরা আমার, এটা আছে কি, এই আমার শব্দটা এই ভাষণে ৬ বার আছে। এই ৬ বার কোন কোন জায়গা আছে আমি যে একটু সময় বলি। এই অনেকে বলেন যে আমৃত্য, কিন্তু উনি তো জনগণের হয়ে গেছেন, জনগণের একজন হয়ে ভালোবাসায় আমি বলেছেন,
প্রথমে বলেছেন, তারপরে উনি বলেছেন ভাইয়ের আমার রক্তের আত্মা রঞ্জিত হয়েছে। তারপরে বলছে আমার ছেলেদের যে গুলি করা হচ্ছে, আমার ছেলে, আমার ছেলেদের, আমার গরিবের উপর গুলি করা হচ্ছে, আমার গরিব, আমার মানুষের উপর গুলি করা হচ্ছে, আমার মায়ের বুক খালি করা হচ্ছে, আমার গরিবদের মৃত্যু আপনি দেখে যান। এই যে কথাগুলো এই আমার শব্দটা একার আমি মনে করতে আমৃত্য না, এটা বঙ্গবন্ধুর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং মহৎ আদর্শ, সেগুলো অর্জন করার জন্য এটা তার জনগণকে ধারণ করেছেন, লালন করেছেন, তাদের বিকশিত করেছেন। সেজন্য সমস্ত জনগণকে একাত্ম হয়ে ওনার অধিকার এটা নিজের অন্তরাত্মার ভিতর থেকে উচ্ছ্বরিত হয়েছিল। করেন এবং সেজন্য ওনারশিপ এটা তৈরি হয়েছে ভেতরে ভেতরে। আমি সেদিকে যাব না, আমি শুধু এই ভাষণের যে কথাটা শুরু করেছিলেন, এই ভাষণের গুরুত্ব কী, এর ভিতর তাৎপর্য কী, ঐতিহাসিক ব্যাখ্যা কী, সে সময় দৃশ্যাবলী কী ছিল, এগুলো নিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। এটা বিরাট ব্যাপার, আমি অত করতে গেলে অনেক। তারপরে আমি যেটা বলি, এই ভাষণটি মানবিক মূল্যবোধে কিন্তু শ্রেষ্ঠত্ব আছে। ওই যে নন বেঙ্গলি যারা ছিল, ওরা আমার ভাই, ওদের কেউ কিছু বলবে না। ওই সময় কিন্তু বিহারিরা বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল, বিশেষ করে চট্টগ্রামে, নিশ্চয় বানার ভাই মনে আছে, করতেছিল। তারপরে এই ভাষণটা কিন্তু নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা কিন্তু উৎসরিত। থার্ড, আমি যেটা পাই, নিপীড়িত মানুষের অধিকার অর্জন এবং আর্থ-সামাজিক ব্যবস্থার এবং শোষণ, শাসন, তার থেকে মুক্তির লক্ষ্যে নির্দেশারে। 4 নম্বর যেটা আমি পাই, সেটা হলো এই ভাষণের ভিতরে জনযুদ্ধের সুস্পষ্ট রেখা একেবারে দিক নির্দেশনা করে দিয়েছেন। প্রত্যেকটি ভাষণের প্রত্যেকটি লাইন যদি আপনি পড়েন, আমার এই কথাগুলোর সত্যতা খুঁজে পাবেন। আর একটা বিষয় বলি, এই ভাষণের আগে কিন্তু উনি যে বলছিলেন কথাগুলো, মারাত্মক কিন্তু কাণ্ড করেছিল ওই দিন রাত্রে এবং সকালে। ওই দিন ছাত্র নেতারা, ছাত্র সংগ্রাম পরিষদ, আবার নিউক্লিয়াস যারা আছে তারা, সেই সব নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল স্বাধীনতা ঘোষণা করতে হবে। এটা আমি জানতাম, যেহেতু তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তোফায়েল আহমেদ, রাজ্জাক ভাই, সিরাজুল আলম খান, এদের সাথে বিশেষ করে রাজ্জাক ভাই, সিরাজুল আলম খানের সাথে আমার বেশি সম্পর্ক ছিল, এটা জানতাম। তারপরে জনতা চাচ্ছিল, আগের থেকে 6 তারিখে কিন্তু সারা দেশে একবার প্রচারিত হয়ে গেছিল বঙ্গবন্ধু, তখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবেন। যার যা তাই নিয়ে চলে আসছে। এই ছবি দেখলে দেখতে পাবেন, লাঠি, বর্ষা, ফালা, হাতের কাছে যার যা উনি তো বলছেন ভাষণে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, নির্দেশ শত্রুর মোকাবেলা আগে কিন্তু চলে আসছে। এটা হয়েছে কখন? 1 মার্চ আমরা যখন পূর্বানেতে বসছিলাম, পাকিস্তানের আওতায় একটা 6 দফা ভিত্তিক শাসনতন্ত্র রচনার জন্য খসড়া ড্রাফটটা পর্যালোচনা করার জন্য হোটেল পূর্বানাতে বৈঠক বসছিলাম। সেই দিন যখন, যেহেতু 3রা মার্চ একটা অধিবেশন ডেকেছিল বহু তালবাহানার পরে, ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট, সেটা স্থগিত হয়ে যাওয়ার পরে দেখা গেল ঢাকা উত্তাল নগর তৈরি হয়েছে। সিদ্দিক সালেক এখানে বলছেন, তখন সামরিক বাহিনীর উনি ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান ঢাকাতে। উনি তার বইতে লিখেছেন যে 3 তারিখে, মার্চ মাসের 3 তারিখে যে অধিবেশন স্থগিত হবে, এটা আমরা ফেব্রুয়ারি মাসের শেষ 28শে ফেব্রুয়ারি সাহেবজাদা ইয়াকুব খানকে থেকে বলা হয়, ওইটা আমরা 1 তারিখে জানতে পারি। এটা কিন্তু বঙ্গবন্ধুকে বলা হয়েছিল। বলা হওয়ার পরে উনি যে কিছু সময় পেয়েছেন, এই সময়ের ভিতর তার ইউনিটগুলোকে উনি সতর্ক করে দিয়েছিলেন, এই ধরনের নির্বাচন বানচাল করার, আমাকে গ্রেপ্তার করার, নানা কিছু আসতে পারে, তোমরা প্রস্তুত থাকা। যার জন্য ভাষণ শোনার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে, সুগঠিতভাবে সব জায়গা থেকে কিন্তু মানুষ দলে দলে চলে এসেছিল কুরবানি হোটেলে। তখন থেকে কিন্তু বঙ্গবন্ধু শেষে বিদেশি সাংবাদিকদের উত্তরে কুরবানি হোটেলে বসে বলছিল, লেট ইট নট গো আজ চ্যালেঞ্জ,
উনি বলেছেন এটা আনচ্যালেঞ্জ যাবে না। এই যে আনচ্যালেঞ্জ যাবে না, সেটা কিন্তু পরবর্তীকালে এহিয়া খান উল্লেখ করেছেন তার ভাষণের 26শে মার্চের পরে। আর একটা বিষয় আছে যে 6 তারিখের কথা আমি বলি। 6 তারিখে রাত্রের বেলায় এহিয়া খান বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেছেন। কি কথা বলেছিলেন আমার কাছে লেখা আছে, পড়তে গেলে সময় লাগবে, দরকার নেই। সংক্ষিপ্ত হলো এই যে আপনি একতরফাভাবে কিছু করবেন না, আপনি যা চাচ্ছেন তার চেয়ে আপনি বেশি কিছু পাবেন। আপনি ওই দিন সকালে আবার মার্কিন রাষ্ট্রদূত ফারল্যান্ড বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন 7 তারিখে সকালে। দেখা করে পরিষ্কার বললেন, অখণ্ড পাকিস্তানের আওতায় আপনি যা করতে পারেন করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্বাধীন বাংলার কথা যদি বলেন তাহলে আমরা এটা মানব না, কিংবা এটা আমরা স্বীকৃতি দেব না। আবার এদিকে ছাত্রদের আগে বলেছে তারা স্বাধীনতা চাচ্ছে, জনগণ স্বাধীনতা চাচ্ছে। এই অবস্থার ভিতরে কি করবেন? আবার অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী তারা বিমান সজ্জিত, বম্বিং করার জন্য হেলিকপ্টার সজ্জিত। তার সাথে সাথে হলো রমনা রেসকোর্সের পাশে বেলুচ রেজিমেন্ট, তার ট্যাঙ্ক কামান, তাদের বইতে উল্লেখ আছে, কামান নিয়ে তারা রেডি ছিল যে স্বাধীনতার ঘোষণা আসলেই ম্যাচ করে দেবে। এবং সাহেবজাদা ইয়াকুব খান বলে পাঠিয়েছিলেন যে একতরফাভাবে যদি স্বাধীনতা ঘোষণা করা হয় 7ই মার্চ, তাহলে শাসন করার জন্য কেউ থাকবে না বাঙালি, এবং শাসিত হওয়ার জন্য কেউ থাকবে না। কে মারাত্মক কথা, সবকে মেরে ফেলে দেওয়া হবে। বঙ্গবন্ধু এতে মাথা নত করেননি। বঙ্গবন্ধু তার নিরাপত্তার জন্য একটু ঘুরে, যে সময় মিটিং হওয়ার কথা ছিল একটু দেরিতে গিয়েছিলেন, সেদিন তুফাল আহমদ সাহেব বলেছেন, রাজ্জাক সাহেব নিয়ে গেছিলেন ওনাকে স্কট করে, গাজী সাহেব এবং রাজ্জাক ভাই, যেটা আমরা দেখেছি কাছে থেকে। এই যে পরে গেলেন, এটাও ওনার একটা কৌশল ছিল যে পথে আটকে দেয় কেনা, কেউ হত্যা করে কেনা, কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঠিক লক্ষ লক্ষ জনতা আসছে। আর বেগম মুজিবের কথা বললেন, এটা আমরা পরে শুনেছি, রাজ্জাকের কাছে শুনেছি, এই কথাটা ঠিক আছে। আমি এটা ডকুমেন্টারি কোনো কিছু আমি পাই নাই, কিন্তু অরাল হিস্ট্রি বলে যে কথা আছে তার ভিত্তিতে এটা গ্রহণযোগ্য বলেই বিবেচিত হয়। কারণ পাশে যে থাকে খুব ক্রাইসিস পিরিয়ডে, তার পরামর্শ যদি সুপরামর্শ হয় তাহলে সেটা কিন্তু কাজে লাগে। তার আগে 23 তারিখে দেখেন উনি স্বাধীন বাংলার পতাকা তুলেছেন। এমন একটা মানুষ যিনি একটা রাষ্ট্রপত্তনের আগেই জাতির পিতা হয়েছেন 3 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ থেকে মিটিং করে, সে মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, পতাকা উত্তোলন দিনে আমি উপস্থিত ছিলাম। তারপরে কি হলো, ভূখণ্ডের নাম উনি নিজেই দিয়েছেন। আজ থেকে এই পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ হবে, প্রদেশও বলেন নাই, বাংলাদেশ হবে। তারপরে কি বললেন উনি, জাতীয় পতাকা হলো, ভূখণ্ড আমরা পেলাম, বাঙালি জনগণ পেলাম, তার সাথে সাথে জাতীয় সঙ্গীত আমরা পেলাম। আর 3রা মার্চে আমরা ঘোষিত হলো লক্ষ জনতার সামনে পল্টন ময়দানে কি জাতির পিতা বঙ্গবন্ধু, এবং তিনি সর্বাধিনায়ক। মূল স্লোগানটা ছিল কি, অস্ত্র ধরো বীর বাঙালির, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ধারাবাহিকতা বঙ্গবন্ধু শেষ দিকে যে কিন্তু উপস্থিত হয়েছে। প্রথমে শাহজাহান সিরাজ পড়েছে, কে কোন দল করছে এখন সেটা বড় কথা না, যার যার অবদান বলতেই হবে। শাহজাহান সিরাজ সাহেব পড়েছিলেন, পরে আবার বঙ্গবন্ধু যাওয়ার পরে আবার পড়েছেন। সে যাই হোক, আর রব সাহেব পতাকা উত্তোলন করছিল, এটাও স্বীকার করতে হবে। অনেকেই ছিলেন, নুরুল আলম সাহেব সুন্দর তার ললিত কণ্ঠে, হ্যাঁ উনিও ছিলেন। জাতীয় ছাত্র নেতার 4 খলিফা আমরা বলি, তারাও ছিলেন ওই 2 তারিখে। এই যে বিষয়গুলো সবকে একভূত করে নিয়ে এসে 6 তারিখে বঙ্গবন্ধু তাহলে কী করবেন, এই প্রশ্ন আসলো। আমেরিকা স্বাধীনতা চাচ্ছে না, পাকিস্তান আর্মি সুসজ্জিত আক্রমণ করার জন্য। এবং আরেকটা বিষয়, তার আগে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কীরকম, যে উপদেষ্টা কমিটি ছিল ভেঙে দেওয়া হয়েছে। তারপরে কি হলো পরিবর্তন, এরশাদ সাহেব বঙ্গবন্ধুর সাথে সুসম্পর্ক রেখে কাজ করছিলেন যাতে রক্তক্ষয় না হয়, তাকে উদ্যোগ করে সাহেবজাদা ইয়াকুবকে দেওয়া হলো।
সাহেবজাদা ইয়াকুব এসে যখন সমস্ত পরিস্থিতি দেখতে পেলেন, উনি এহি খানকে বললেন যে এটা কামান বন্দুক ট্যাঙ্ক দিয়ে দমানো যাবে না, আপনি আসেন, আলাপ আলোচনা করে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এহি খান শুনলেন না। তখন সাহেবজাদা ইয়াকুব খান পদত্যাগ করলেন। তখন টিক্কা খানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। এই টিক্কা খান আসার কারণে টিক্কা খান কিন্তু ওই 7ই মার্চ যখন আসছিলেন, উনি প্লেন থেকে দেখেছেন। দেখার পরে এয়ারপোর্টে নেমেই তখন ছিল এই ঢাকাতে দায়িত্ব ছিল খাদিম রাজা। খাদিম রাজাকে বলছে, তোমরা কি ননসেন্সের মতো কাজ করছো, এত লোক জড়ো হলো কী করে? এটা একদিকে। অন্যদিকে বাংলাদেশ বেতার টিভি তারা কিন্তু সরাসরি প্রচার করতেছিল, বিশেষ করে বেতার গ্রাম গ্রামান্ত চলছিল, এবং বেতার কর্মীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তারা কিন্তু কাজ করতেছিল। ভাষণ বন্ধ হয়ে গেল, বেতার কর্মীরা সব বেরিয়ে গেল, এবং এখানে জিওসি যে ছিল তিনি নির্দেশ দিয়েছিলেন, এখন দেখা যায় যে ভাষণ বন্ধ করা যাবে, কিন্তু কর্মীরা হলো বঙ্গবন্ধু সেই ব্যাপারেও অ্যাড্রেস করেছেন তার বক্তৃতার ভিতরে। তা আমরা বক্তৃতার ভিতরে কী দেখি, শুরুই হয়েছে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তারপরে এটা একটা ইতিহাসের দিক নির্দেশনা আছে। 23 বছরের শাসন শোষণ, সেই বঞ্চনার ইতিহাস, বঞ্চনার যে দীর্ঘ ইতিহাস, সে 2 লাইনে উনি শেষ করেছেন। তারপর জনগণ যে সাবরিন, জনগণ যে মূল, সেটা উনি বারবার বলেছেন যে 54 সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারেনি, মানে জনগণকে উপেক্ষা করা হয়েছে, জনগণের রায়কে পদদলিত করা হয়েছে, সে কথা তিনি বলেছেন। তারপরে কৌশল নিলেন কি, আমি কৌশলের কথাটা বলতে চাই। এহিয়া খান বললেন 3 তারিখে, তিনি বললেন আবার 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স, কোথায়? পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। তাই বঙ্গবন্ধু কীভাবে উত্তর দেবেন? বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন। 7 তারিখে আরও স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন। রাউন্ড টেবিল কনফারেন্স ডেকেছেন, রক্তের দাগ শুকায় নাই। ওই রাউন্ড টেবিল কনফারেন্সে শেখ মুজিবুর রহমানের রক্তের, শহীদের রক্তের উপর পাড়াতে যেতে পারে না। তার আগে এখানকে কি বলেছেন? বলেছেন, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি আসেন, দেখেন আমার গরিবকে কিভাবে হত্যা করা হয়েছে, মানুষকে, বাঙালিকে কিভাবে হত্যা করা হচ্ছে, আপনি আসেন, আপনি প্রেসিডেন্ট, আমি যাবো কেন, আপনি আসেন। এই যে বলা, এই সাহস সেই সময় একমাত্র অনন্য সাধারণ ব্যক্তি যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ তারাই বলতে পারে। মিস্টার মিনিস্টার, আমি একটু শুনতে চাইব, মানে এই যে বঙ্গবন্ধু মুজিবের যে সাহস, যে বাগ্মিতা, নেতৃত্বের যে গুণ, জনগণের পালস বোঝার যে ক্ষমতা, আবার শাসক গোষ্ঠীর সঙ্গে কিভাবে ডিল করতে হবে সেই দক্ষতা, এবং এরপরে আমরা তো সাম্প্রতিককালে আপনাদের সময়কালেই আমরা কতগুলো বইও তার পেলাম, কারাগারের রোজামটা, অসমাপ্ত আত্মজীবনী, তার আগে এখন আমার দেখা নয়াচিন। আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু পাওয়ার পরে, এবং এই ভাষণ তো আমরা নিয়মিত শুনছি, এটি কি আসলে সবাই মানে ওনার যে চিন্তা ভাবনা, গুণাগুণ, বিশ্বাস, দর্শন, সেটা মানুষ বা ওনার উত্তরসূরিরা কতটা গ্রহণ করতে পারছে বা করছে, বা কতটা উপস্থিত এই চর্চা? ভাষণটা, এটাকে বিশ্লেষণ করা অধ্যাপক আবু সাঈদ, যিনি গবেষণা করেন এবং তিনি জানেন, তিনি একজন কুশলবদের অন্যতম, সুন্দরভাবে বলেছেন। এইটা হলো গিয়ে আমাদের জাতিসত্তার একদম আমার ধারণা, একজন সাধারণ মানুষ হিসাবে ওই সময়কার আমাদের একটা ভূমিকা ছিল, সাধারণের ভূমিকা, সেটা আমরা চিল্লিয়ে যেভাবে হোক পালন করেছি, যাক সেটা ভিন্ন কথা। সমস্ত কিছু একদম এক জায়গায় একটা বিন্দুর মধ্যে চলে এসছে আমাদের দীর্ঘ ইতিহাসটা। এই যে 18 মিনিট একটা ভাষণ, প্রতিটি শব্দ নিজেতেই বেরিয়ে এসছে। আমি জানি না কীভাবে ওনার মাথা থেকে এটা বেরিয়ে আসলো, ওই সময় একটা বিষিবে আসে, লাভা যখন বেরিয়ে আসে, এইভাবে বেরিয়ে আসছে, মানে এতদিনের ক্রোধ, এবং সেটা তো একদিন হয় নাই, একটানা 22, 23, 24 বছর। এবং এই 18 মিনিটের কম সময়ের এই ভাষণে মনে হয় না যে এই বিষয়টা অনুপস্থিত, এই বিষয়টা উনি বলেননি। প্রতিটি যেভাবে উনি বললেন, ব্যাকগ্রাউন্ড আছে, বর্তমান সময় আছে, অন্যায়ের কথা আছে, আবার আইনের প্রতি শ্রদ্ধা আছে। আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, সেখানে একটা মানে এটা স্বীকার করা আছে, তোমরা আমাদের ভাই, তোমরা বাড়ি চলে যাও, কিছু বলবো না। নর্থ বেঙ্গলি, বিহারি যারা আমাদের ঘরে থেকে আমাদেরকে বিরোধিতা করেছে, তাদের প্রতি মমত্ব, স্নেহ,
যেটা আমরা এই মুহূর্তে পাইতে পাই রোহিঙ্গাদের প্রতি আমরা জি। সেন্স দেখাচ্ছি যে তারা দুর্দশায় আছে, সেইভাবে তিনি করেছেন। এবং জনগণের প্রতি শৃঙ্খলা, যে জাতি হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের নিয়মকানুন মানতে হবে, আইনকানুন মানতে হবে, কারোর উপর হাত তুলতে হবে না, প্রতিটি শব্দের মধ্যে তার এই বার্তাগুলো আছে। এবং অবাক লাগে, আমি একজন গবেষক নই, ইতিহাসবিদ নই, হাউ ডিড ইউ ডু ইট, এই প্রশ্ন আমার মধ্যে আসে। বাট এইটা যদি তার বিগত কয়েক বছরের তার স্টাডি করি, গবেষণা করি তার বিভিন্ন সময় বক্তব্যগুলো, তাহলে মোটামুটি বোঝা যায় যে এর জন্য তিনি তৈরি হচ্ছিলেন। যেমন তার লাহোরে, করাচিতে যে 6 দফার উপস্থাপনের যে ভাষণগুলো, সেটা দেখলে কিন্তু এর প্রতিচ্ছবি পাওয়া যায়। এছাড়া ঢাকায় যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বক্তব্য রেখেছেন, সেগুলো এক একটা ধরে ধরে আপনি দেখবেন যে ধীরে ধীরে পদে পদে তিনি এটা বিল্ড আপ করছেন। এবং তার সঙ্গে যে তখনকার যে নিউক্লিয়াসের কথা বলছিলেন, আমাদের যুবক তরুণ সম্প্রদায়, ছাত্রলীগের যারা ছিল, প্রচণ্ড চাপ ছিল তার উপরেও ছিল, এদের ছিল, তার মাথায় ওইটা ছিল। কিন্তু তিনি তো পিতার ভূমিকায় আছেন, নেতার ভূমিকায় আছেন, তাকে দুটোই হাতে রাখতে হয়। এবং আমরা বললাম না একটু আগে যেভাবে বলছিলাম, আমরা আশা করছিলাম কোথায় এক ঘোষণা, আমরা বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু ঘোষণা শোনার জন্য, শুধু আমরা নই যে দূর দূরান্তে যে গ্রামের মানুষগুলো তারা বসে আছে শোনার জন্য, কিন্তু আমরা ওখানে বসে কেন ঘোষণা কেন আসছে না, প্রতি শব্দ শুনছি বাট ওই শব্দটা পাচ্ছি না। এখন বুঝতে পারছি ওয়াই ইট ওয়াজ, ওই ধরনের করা তার বলা প্রয়োজন ছিল, যে জন্য আজকে এই ভাষণটা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এবং এটার জন্য আব্রাহাম লিঙ্কনের সেই ভাষণ, যে কয়েক লাইনের মাত্র, প্রতিটি শব্দের মধ্যে কী অর্থ নিহিত আছে, এইভাবে এইটাকে যদি সাজান আপনি বুঝতে পারেন। আমাদের উপমহাদেশে তো আহত স্বাধীনতা সংগ্রামী অনেকেই ছিলেন, জাতির পিতা কেউ কেউ ছিলেন, তাদেরও কোনো একক ভাষণে এইভাবে এক জায়গায় গিয়ে পাবেন না। কিন্তু এইটা ছিল একটা পারমাণবিক একটা ব্যাপার, এক জায়গায় কেন্দ্রে চলে গেছে। এবং এইটাই অবাক করার মতো বিষয় যে তার এত কোটি মানুষের আবেগ, এত কোটি মানুষের স্বপ্নকে ধারণ করে এই 18 মিনিটের, এবং লোকের তার চেহারা, তার চোখ, তার অভিব্যক্তি, মানে প্রতিটা জিনিস তার শব্দের সঙ্গে মিলে যায়। সুতরাং এই সব মিলে এইটা এই পর্যায়ে এসছে। এই সম্বন্ধে গবেষণা করার প্রচুর প্রয়োজন আছে, অনেকে করছেন। বঙ্গবন্ধু নিজের লেখা আছে অনেক কিছু, সেটাকে মিলিয়ে পড়ার সময় আসছে। আর আবু সাইদ সাহেবদের মতো আর অনেকেই গবেষণা করছেন, তাদের লেখাগুলো বেরিয়ে আসছে। আমরা বোধহয় এখন বর্তমান প্রজন্মে এইগুলো দেখবে, কারণ এর দুঃখের সঙ্গে বলতে হয়, দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট, এই দেশে একটা চেষ্টা ছিল এটাকে সম্পূর্ণ মুছে ফেলার। প্রায় 20টি বছর একটানা 2 সামরিক শাসকের সময় কাছেও যাওয়া যায়নি, এটা আগুনের মতো। ওই সময় তারা প্রায় 2টি জেনারেশনকে তারা দূরে সরে রেখেছিল, যার প্রভাব পরবর্তী পর্যায়ে নানা অদ্ভুত ধরনের চিন্তায় যে বাঙালিরা কীভাবে এটা করে এসছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য এখন এটা আমাদের অনেক দেখা দরকার, আমাদের সময়ের দরকার। আমার মনে হয় শুরু হয়ে গেছে। বর্তমান প্রজন্ম কিন্তু আর আবেগতাড়িত হচ্ছে না, ঠান্ডা মাথায় সম্পূর্ণ জাতিসত্তা হিসাবে তারা এগুলো বিবেচনা করছে, আর বঙ্গবন্ধুকে প্রপার লাইটে তারা বিবেচনা করছে। আমার মনে হয় সময় এসছে এখন। এবং এই কাজটি করবার জন্য তো সরকার আগামী 17 মার্চ থেকে পরের বছরের 17 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে এবং আরো সম্পৃক্ততা জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধুর পালিত হচ্ছে। একটু আপনি আমাদেরকে ধারণা দেবেন যে এই 17 মার্চের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান এবং তারপরে মুজিব বর্ষ সম্পর্কে আসলে সরকারের ভেতরকার ভাবনাটা কি? এটা এরকম একটা প্রশ্ন কেউ কেউ তুলছেন যে এটা কি আমরা পালন করব নাকি আমরা উদযাপন করব, মানে পালন আর উদযাপনের একটা পার্থক্য আছে। ঠিক গ্রামার সাথে ব্যাকরণে আমি বুঝতে পারছি না। উৎসব হিসাবে আমরা এটা কিসের দুটো উৎসব এখন আছে, স্বাধীনতার উৎসব 50 বছরের, সেটা পরের বছরে, আগামী বছর এই সময় প্রায় দুটো মিলে যাচ্ছে এক সময়ে, মানে এটা শেষ হতে যাচ্ছে, এটা শুরু হবে, কাছাকাছি সময় মিলে যাচ্ছে, দুটো গ্রহের মতো পাশাপাশি আসছে। আমরা এটা পালন করব, কারণ যেটা বললাম, এক তো নিছক পালন, সিম্পলি পালন এটা, কারণ আমাদের জীবনের প্রথম সুযোগটা আসছে, তাকে স্মরণ করা, তাকে সামনে নিয়ে আসা, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, তাকে পিতা হিসাবে, এগুলো যা মানুষ অর্ডিনারি করে দৈনন্দিন তার ঘরে বাইরে করেছে, এগুলোকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কিছু রূপরেখা তৈরি করা হয়েছে, কমিটি তৈরি করা হয়েছে তার মাধ্যমে। এবং তবে আমরা মনে করি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যার যার ঘরে যাবে, যেমন সংগ্রামের বছর বা মুক্তিযুদ্ধের সময় কুটিরে, গ্রামে গঞ্জে, দূরে সাধারণ মানুষেরা যেভাবে বঙ্গবন্ধুর সঙ্গে সংযুক্তি করেছিল, স্থাপন করেছিল সঙ্গে এই মহাযুদ্ধের জন্য, ঠিক সেভাবে আজকে
আজকের প্রজন্ম বঙ্গবন্ধুকে আবার দেখার সুযোগ পাবে, আমরা তাকে নানাভাবে প্রক্ষেপণ করব, নিয়ে আসবো সামনে। একটা যেহেতু এর বলা উচিত, যেহেতু সরকারি মোড়ে আছি এই সম্বন্ধে আপনার সুযোগ নিচ্ছি, এইটা কিন্তু আবেগ প্রচণ্ড অবশ্যই আছে, আমরা স্বীকার করি, কিন্তু আবেগটাকে যেমন বঙ্গবন্ধু আবার ব্রেক দিয়ে রেখেছে তার কথাবার্তার মধ্যে, এটা করো না, বিহারের দিকে দেখো, সয় সম্পত্তিগুলো হাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সরকার প্রধান ইতিমধ্যে লক্ষ্য করেছেন, 2-3 বার তিনি বলেছিল যে এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয়। স্বীকার করতেই হবে কোনো কোনো মহলে এই ধরনের একটা সম্ভাবনা থেকে যায়, নানা ব্যক্তি আছে বা গোষ্ঠী আছে এটাকে ব্যবহার করে তাদের নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। এই দিকে নজর দিতেই হবে, কারণ আবেগের বিষয়ে, আবেগের বন্যায় অনেকে অনেক কিছু করে ফেলতে পারে। সেজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ক্যাবিনেটের বাইরে পরিষ্কার বলেছেন যে আমরা এটা লালন করব, পালন করব, তবে আবেগটাকে এমনভাবে প্রকাশ করব না যাতে করে বাড়াবাড়ি পর্যায়ে যায়, কারণ বাড়াবাড়ি একটু গ্রহণযোগ্য নয়। ঠিক বঙ্গবন্ধু যেভাবে 7 মার্চের ভাষণে তিনি আবেগটাকে দমিত করে তিনি বাড়াবাড়ি থেকে রক্ষা করতে চেয়েছিলেন, এইভাবে আজকেও করা হবে। এবং আমরা এর মাধ্যমে এই বার্তাটাকে, ইতিহাসটাকে, আমরা গোটা ইতিহাসটাকে আগামী প্রজন্ম যারা এই মুহূর্তে মাঠের মধ্যে বড় হচ্ছে তাদের কাছে দিয়ে যাব। আবার কবে 100 বছর হবে স্বাধীনতার, তার জন্মের 150 বছর হবে, এখন বহুদিন বাকি আছে। এর মধ্যে যাতে তাকে স্মরণ করে আমরা শক্তি সংগ্রহ করতে পারি, এবং আমরা আমাদের যে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ নির্মাণ, এই নির্মাণ কাজে যাতে আমরা নির্দিষ্ট থাকি, আমরা বিক্ষিপ্ত না হই, এই জন্য তাকে প্রয়োজন, এই ভাষণের প্রয়োজন, তার সম্বন্ধে জানার প্রয়োজন, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। চমৎকার, ধন্যবাদ। অধ্যাপক আবু সাঈদ। আপনার কথা দিয়ে আমি যদি শুরু করি, এই যে তাৎপর্য পালন করা এবং উদযাপন করা, এই পালন করা এবং উদযাপন করা এর ভিতর কিন্তু সীমাবদ্ধতা আছে। বঙ্গবন্ধুর ভাষণ কিংবা বঙ্গবন্ধুর জীবন, তার সংগ্রাম, তার আদর্শ, এই সবগুলোই কিন্তু মূল্যায়িত হওয়ার ব্যাপার। শুধু পালনের ভিতরে, সেজন্যই তো আমি আবার উদযাপনও বললাম, এবং মন্ত্রীও বলেছেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ করবে। উদযাপনের কথা যে বলেন, উদযাপনের ভিতরেও কিন্তু আনুষ্ঠানিকতার একটা গন্ধ থেকে যায়। বঙ্গবন্ধু কিন্তু সাধারণ মানুষের লোক, সেটাও নিয়ে বলেছেন, কুটিরে কুটিরে। সাধারণ মানুষের লোক ছিলেন। ছোট্ট একটা কথা বলি, বঙ্গবন্ধুর জন্মদিন যেভাবে পালন করি, ওই সময় 17 মার্চ কিন্তু এভাবে পালন করেননি। 17 মার্চ, উনি তো স্বাধীনতার আগে বলেছেন আমার আবার জন্মদিন কিসের। না, স্বাধীনতা আগে না, স্বাধীনতার পরে। 17 মার্চ, আচ্ছা, 7 মার্চের পরে 17 মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্ট থেকে আমার জানাশোনা এক সাংবাদিক সাইমন ড্রিং, উনি ছিলেন, পরবর্তীকালে উনি আসলেন, এই টিভি যখন করলেন তখন এই নিয়ে বিস্তারিত তার সাথে আলাপ হয়, এই টিভি লাইসেন্স দেওয়ার জন্য। ওনার কাছে আমি এগুলো জিজ্ঞেস করছিলাম, শুনতেছিলাম যে ওনারা সাংবাদিক বিদেশ থেকে আসছিলেন, কী ভাবছিলেন। ওনার জন্মদিনে একটা ফুলের তোলা নিয়ে গেছেন, উনি গেছে, সাইমন ড্রিং গেছে, মার্ক টালি গেছে, আরও কয়েকজন গেছে, গিয়ে বঙ্গবন্ধু বাড়িতে গেছে। বঙ্গবন্ধু বসে আছেন লোকজন, ওর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো বঙ্গবন্ধু পাইপ টান দিয়ে তাদের বসতে বলছে। উনি খুব গম্ভীর কণ্ঠে, হাস্যজ্জ্বল অথচ বিষণ্ণ কণ্ঠে বলেছে, আমি জন্মদিন পালন করি না। যে দেশে লক্ষ লক্ষ বুভুক্ষ মানুষ না খেয়ে রাত্রি যাপন করে, যারা নির্বাচনে রাজপথে হত্যার শিকার হয় অন্যায়ভাবে, তাদের জন্মদিন নেই, মৃত্যুদিনও নাই। আমিও তাদের একজন, আমার জন্মদিন নেই, মৃত্যুদিন নেই। বঙ্গবন্ধুর এই ভাষণ, তার জীবনাচরণ, তার আদর্শ, এর জন্মদিনও নাই, এর মৃত্যুদিনও নাই। এর একটা বর্ষও না, 1 মাসও না, 1 বছরও না, চিরঞ্জীব হয়ে বসে এগুলো থাকা দরকার। সেজন্য কী দরকার, উনি যে আদর্শে বিশ্বাস করতেন। এই যে বললাম একটু আগে যে মুজিববর্ষ যেন, আমি আশা করব, জনগণের মধ্যে জাগরণ তৈরি করে। যে জাগরণ একসময় তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনায়, জনযুদ্ধের চেতনায়, তেমনি করে এবার মুজিববর্ষ যেন অসাম্য, বৈষম্য দূরীকরণ, তার সাথে সাথে দুর্নীতি উচ্ছেদ, দুর্নীতি নিয়ন্ত্রণ,
দারিদ্র্য বিমোচন করা এবং মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো যাতে মানুষের ভিতর পতিত হয় সেইভাবে আমাদের এগিয়ে যাওয়ার অঙ্গীকার যদি আমরা নিতে পারি, তাহলে মুজিব বর্ষ পালন করা আমাদের জীবনের সার্থকতা হবে। কারণ মানুষের মুক্তির মিছিলে এই বর্ষ উদযাপন যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতা কিংবা শুধুমাত্র মানে চাটুকারিতা কিংবা শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, আমাদের জীবন আচরণে আপনি বলছেন এমন সিগনিফিকেন্ট কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার যেটিতে বঙ্গবন্ধুকে সম্মান জানানো হবে। সব কিছুকে নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেটা যাতে করতে পারি, তাহলে মুজিব বর্ষটা অবশ্যই আমরা মনে করব প্রতিদিনে প্রতিদিনে মুজিব আদর্শ, প্রতিদিনে মুক্তির মিছিল, অসাম্য যে কথা বলেছি সেগুলোর থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য সংগ্রাম করব। বঙ্গবন্ধু যেমন করে সংগ্রাম করেছে সারা জীবন, আমরা সেইভাবে এগিয়ে যেতে পারবো। এইটাই যেন আমাদের অঙ্গীকার হয়। জি, মানে মিনিস্টার কিছু প্রসঙ্গ উনি উল্লেখ করেছেন যার সঙ্গে আপনি নিজেও সম্পর্কিত পরিকল্পনা মন্ত্রী হিসেবে। অবশ্যই আমরা আবেগে ভেসে যাব না। ওই সময়ে যে আমাদের সামনে উদ্দেশ্য ছিল এককভাবে স্বাধীনতা, এর চেয়ে বড় কোনো আবেগ বা বড় কোনো প্রয়োজন আমাদের এই মুহূর্তে আমাদের নেই। এটা অর্জিত হয়ে গেছে এবং ওই ভাবাবেগ তৈরি করা, ওই পর্যায়ে 18 কোটি মানুষকে নিয়ে যাওয়া আর সম্ভব হবে না। ওই মুহূর্ত আসবে না, ওই প্রয়োজন আসবে না। এখন আমাদের সামনে নিরেট প্রয়োজনগুলো সামনে চলে এসছে। মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, দুই মহাবাক্য। স্বাধীনতা অর্জন করে গেছেন স্বাধীনতার মহানায়ক, তারপরে তাকে হত্যা করা হয়, দেখি সেটা অন্য জিনিস। আমরা এখন তার দ্বিতীয় পার্ট যেটা মুক্তির সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি, মানুষকে মানুষ হিসাবে তার স্বভূমিতে প্রতিষ্ঠা করা, তার সমর্যাদায় এই যে সংগ্রাম, এই সংগ্রামটা এখন আমাদের অর্জন করতে হবে, জয় করতে হবে। এবং এই কাজটা আমাদের বর্তমান সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার, আমাদের সংগঠন, আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা আমরা করছি জেনে বুঝে আমাদের মতো করে। এখানে ভিন্নমত থাকতে পারে, নানাজন নানা আইডিয়া দিতে পারে, এ তো অন্যায় কিছু নয়। আমরা সবই শুনি, সবই গ্রহণ করি। তবে আমরা এখনও মনে করি যে আমাদের মূল শক্তি আমাদের স্বাধীনতা সংগ্রামে আছে, আমাদের মূল বার্তা আমাদের 7 মার্চের ভাষণে জাতির পিতার আছে, আমাদের চলার পথের যে বিভিন্ন দিক নির্দেশনাগুলো, এই যে 24-25 বছরের একটানা সংগ্রাম আমাদের মহান পিতার নেতৃত্বে তার মধ্যে আছে, সেগুলোকে আমরা লালন করছি, আমরা পালন করছি আমাদের মতো। তবে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই দেশের ভার গ্রহণ করছে এই মুহূর্তে আমাদের জানার বাইরে, তাদের হাতে যাতে দিয়ে যেতে পারি এবং তাদের মধ্যে সঞ্চারিত করতে পারি, এই জন্য এই কাজটা করা। ওর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নয়, এতে মধ্যে আমাদের নির্বাচনী কোনো বার্তাও নয় বা নির্বাচনী কোনো বিষয় নয়। এটা সিম্পলি ইতিহাসের একটা সত্যের সামনে সবাইকে পেশ করা, সেই কাজটা করছি। লালন, পালন এবং উদযাপনের মধ্যে একটা আনন্দ থাকতে পারে, এটা হয়তো একটু আমরা করলাম সেটা জিনিস। আর পালন করা হবে গভীরে গিয়ে দেখা, এটাকে দেখে এটা থেকে বোঝা যে কী বার্তা ছিল। এটা সত্য সকলের কাছে বার্তাটা পরিষ্কার নয়, এই জন্য বারবার রিপিট করতে হয়। মহাগ্রন্থগুলো কেন আমরা পাঠ করি বারবার, বছরের পর বছর, হাজার বছর যাবত, কেন এগুলো বারবার করতে হয়? ঠিক তেমনি আমাদের ইতিহাসে আমাদের যে মহাগ্রন্থ, আমাদের যে এই বাণীটা আছে আমাদের জন্য, রাজনৈতিক বাণী যেটা আছে, স্বাধীনতার বাণী, সেটা আমাদেরকে বারবার পাঠ করতে হবে, জানতে হবে। কারণ ওতে যেভাবে বললেন প্রথম দিকেই আপনারা, এটার প্রতিটি শব্দের মধ্যে আমাদের জন্য চিন্তার খোরাক আছে এবং সামনে এগিয়ে যাওয়ার নির্দেশনা আছে, পরিষ্কার, অন্তত পরিষ্কারভাবে। এবং প্রফেসর আবু সাঈদ যেটি বলছিলেন, বিশেষ করে ওই যে দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান, বৈষম্যের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া, এই জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করছেন? এবং আমরা বিশ্বব্যাপী শুনি, আমরা যদিও ভাষণে বলে দেয়, উনি কিন্তু ভাষণে বলেছে রাজনৈতিক আর্থসামাজিক মুক্তি চাই আমরা। জি, এবং আমরা হয়তো উন্নয়ন করছি অনেক হিসেব নিকেশের মধ্য দিয়ে বা গ্রোথের কথা আমরা বলছি, কিন্তু অনেক অর্থনীতিবিদরা অনেকেই মনে করেন, এবং সাম্প্রতিককালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও বলেছেন যে এই যে গ্রোথ নির্ভর যে উন্নয়ন, এটি আসলে ঠিক উন্নয়ন বা বিবেচনার মধ্যে নেওয়া কিছু নিতে চান। এটা বাস্তব সত্য, গ্রোথ মানে উন্নতি নয়, কিন্তু গ্রোথের বাইরে কিন্তু কোনো উন্নতি নেই পৃথিবীতে। আপনাকে সম্পদ সৃষ্টি করলেই না আপনি সম্পদের বন্টনের প্রশ্ন, প্রথমে আপনি যেখানে খালি থালাটা খালি, কি বাড়বেন আপনি?
আমরা তো খালি শূন্য থালায় আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের ইতিহাসে কখনো আমরা পেট পুরে ভাত খেয়েছি বলে কোনো কবিতা ছাড়া বাইরে আমাদের কিন্তু কোনো বাস্তবে মানে পাওয়া যায় না। সেখানে আমাদের প্রথম দায়িত্ব, যেটা সংগ্রামের ওনারা করেছেন, যেটা বলেছিলেন, প্রথম বার্তাই ছিল যে আমাদের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের জন্য দারিদ্র্য দূর করে তাকে মর্যাদা আসনে বসাতে হবে। সেই কাজটা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা আমাদের ইতিহাস পাঠ করব, আমাদের নেতৃত্ব দিয়ে তাকাবো, বাট আমরা পাঠ করে এগিয়ে যাব। এবং দুর্নীতির একটা প্রশ্ন সাইড স্টোরি, এইটা কিন্তু মেন স্টোরি নয়। আমি বলি উইথ ডিউ রেসপেক্ট, দুর্নীতি একটা ডিজিজ, এটা বডি নয়। সুন্দর বডির মধ্যেও ক্যান্সার হতে পারে, কিন্তু ক্যান্সারটা বডি নয়। কিন্তু ডিজিজ আবার মহামারী না, হলে disease মেরে তো- ফেলতে হয়, হ্যাঁ, সুন্দর হ্যাঁ। বডি, এটা স্বীকার করি। যেমন করোনা ভাইরাস, এটি ডিজিজ, কিন্তু যাকে ধরে তাকে আর ছাড়ছে না। বাট এইটাও আমরা জানি যে আমরা যদি প্রপারলি অ্যাড্রেস করি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা হয়তো আল্লাহ আমাদের হাতে দিয়েছেন, সেটাকে আমাকে করতে হবে। কিন্তু দুর্নীতি আমরা দমন করার জন্য যা যা করার প্রয়োজন আমরা করব। যেমন ইদানিংকালে আপনারা যে সকল কিছু উদাহরণ দেখেছেন, একটা ছিল আমাদের এই যে যে কী বললো ওটা, যে ঢাকায় কি কিছুদিন আগে যে আমরা অ্যাকশন নেওয়া হলো, বিভিন্ন জায়গায় যে বসিয়েছিল সব জুয়া টুয়ার ব্যাপার, ক্যাসিনো, তার বিরুদ্ধে যে বিশাল একটা ক্যাসিনো বিরোধী অভিযান ইয়ে নেওয়া হলো অতি সম্প্রতি, পাপিয়া এক ব্যক্তি হয়তো নাম এমন বিশাল ঘটনা হলো। এটা কি প্রমাণ করেছে যে এই নেতৃত্ব, এই প্রধানমন্ত্রী দুর্নীতির ভিতরে প্রবেশ করতে চায় বা করেছে। সুতরাং এই আমার ধারণা এই চাপ অব্যাহত থাকবে এবং 7ই মার্চ বা আমাদের 50 বছরের পূর্তি বা 17 বছরের পূর্তি উভয়ই আমাদেরকে এই দিকে আরও সামনে নিয়ে আসবে, যাতে করে আরও জোরালোভাবে, আরও শক্তিশালীভাবে এই কাজটা আমরা চালিয়ে যাই। আমরা স্বীকার করি দুর্নীতি অবশ্যই আছে এখানে। অধ্যাপক আবু সাঈদ, আমি জাস্ট অন্য একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি একজন লেখক, গবেষক এবং আপনি বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিলেন। আপনি নিজেই বলছিলেন যে অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সিগনিফিক্যান্ট কী হচ্ছে পারে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখন অবশ্য শ্যাম বেনেগাল একটি চলচ্চিত্র নির্মাণ করছেন, আমরা জানি। বাংলাদেশেও একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে, আমরা জানি না সেটি শেষ পর্যন্ত কেমন হবে। বঙ্গবন্ধুর উপরে প্রচুর বই, মানে সহস্র বই যে যার মতো করে লিখছে। এটারও একটা মানদণ্ড থাকা উচিত, যা খুশি তাই লিখে দিলে হবে না, সেটির একটা মনিটর করবার ব্যবস্থা থাকা উচিত বলে আমার মনে হয়। আপনি কিভাবে দেখেন? এবং ওনার উপরে ওনার একটা বায়োগ্রাফি, মানে আমি বলছি একাডেমিক বায়োগ্রাফি যা বলতে বোঝায়, অবশ্যই ইংরেজি ভাষায়, যেন সারা পৃথিবীর মানুষ সেটি পড়তে পারে, বুঝতে পারে, সেটি অনুপস্থিত এখন পর্যন্ত। একেবারেই মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা বায়োগ্রাফি অনুপস্থিত। এই কাজগুলো কেন হচ্ছে না বা হয় না, দীর্ঘদিন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দীর্ঘদিন পরে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে গবেষণার জন্য ওনারা অর্থ দিচ্ছেন। এর আগে গবেষণার জন্য অর্থ দেওয়া হবে এই কথাগুলো কিন্তু আসেনি। এখানে আমি আসলে প্রকৃত অর্থে যাতে গবেষণা হয় সেটার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। সেজন্য আপনারা একটা প্যানেল করে দেন এবং সেই গবেষণার কারা কারা কী কার্যক্রম করবে। আমি কয়েকজন প্রকাশক আমার কাছে এসেছিলেন এই 21 ফেব্রুয়ারির পরে, না ফেব্রুয়ারি মাসের পরেই। আমি তাদের জিজ্ঞেস করছিলাম, আপনি যে বললেন যে অনেক বই প্রকাশ হয়েছে বঙ্গবন্ধুর কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে নানা কিছু, তো ওনারা বলেছিলেন সে বইগুলো খুব চলেনি এবং ওই বইগুলো ওনারাই বলছেন যে আমাদের ছাপানো ঠিক হয়নি এবং ওগুলো মানে এক জায়গায় একজনের বই থেকে উদ্ধৃতি করে তারা একটা বানিয়ে ফেলেছে। সে যাই হোক, তারা লিখেছে এটি যথেষ্ট, লিখতে লিখতে হয়তো তাদের ভুলভ্রান্তি ধরা পড়বে, আমি বন্ধ করার পক্ষে না। অটোমেটিক্যালি যে খারাপ জিনিস ওটা ঝরে যাবে, সত্য জিনিসটা থেকে যাবে। আমি ওনার কথাটা উল্লেখ করে বলতে চাই, ওনার সাথে একমত হয়ে এই পুঁজিবাদী বিশ্বায়নে, এই বণিকি বিশ্বায়নে দুর্নীতির উচ্ছেদ নির্মূল করা সম্ভব নয়। যারা বলেন দুর্নীতি উচ্ছেদ করব, নির্মূল করব, আমি মনে করি সম্ভব না। এটা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন পুঁজিবাদের অন্যতম জনক উনি আরও জানেন, অ্যাডাম স্মিথ, উনি একটা কথা বলেছেন যে পুঁজিবাদী অর্থনীতির বড় কথা হলো দুর্নীতি, মুনাফা করে দুর্নীতি। তা দুর্নীতি কতখানি থাকতে হবে? একটা ইঞ্জিন তার যাতে মোবিল না থাকে, তাহলে
ইঞ্জিনে আগুন ধরে যাবে, আবার যদি মোবিল বেশি হয় ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। সেজন্য নিয়ন্ত্রিত পুঁজিবাদী অর্থনীতি যদি আমরা রাখতে চাই, যদিও আমি রাখতে চাই না একদম, সেখানে মিশ্র অর্থনীতি হলে ভালো হয়, কল্যাণমুখী অর্থনীতি হলে ভালো হয়। সেটা আমেরিকার যে অর্থমন্ত্রী ছিল ক্লিন্টনের আমলে, তিনি একটা বই রেখেছেন পুঁজিবাদী অর্থনীতির উপরে, সেদিকে আমি যাব না। তবে আমি একটা কথা বলি যে এখানে আন্তরিকভাবে দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে লি কুয়ান থেকে শুরু করে যারা বিভিন্ন দেশে দুর্নীতি কমিয়ে এনেছেন কিংবা অনেকটা উচ্ছেদের কাছাকাছি নিয়ে গেছেন, তারা কিভাবে সম্ভব করেছে সে উদাহরণগুলো তো আমাদের কাছে আছে, এখনো আছে। গভর্নেন্স একটা বড় ইস্যু। আচ্ছা, হ্যাঁ, সেখানে সুশাসন, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার, জনগণকে মালিকানা ভাবা। আজকের প্রসঙ্গ আমি বলছি না, 7 মার্চের ব্যাপারে আমি 7 মার্চের ব্যাপারে আজকের রাজনীতির কথা আমি বলবো না, কিন্তু বঙ্গবন্ধু তখনই সার্থক, তার দিবস উদযাপন তখনই সার্থক যখন আমরা তার আদর্শের বাণী, আদর্শের ধারা শানিতভাবে প্রত্যেকটি মানুষের মনে গ্রথিত করে দিতে পারবো। সেটা একদিনেই সেই সমস্যা সংকট সমাধান হবে তা মনে করি না, আপনার সাথে মনে করি না, কিন্তু এমনভাবে করতে হবে যেখানে আস্থা ও বিশ্বাস জনগণের থাকে যে হ্যাঁ, আজ না হোক কাল, কাল না হোক পরশু এই আধার কেটে যাবে, আমরা নূতন সূর্যের আলোর মুখ দেখতে পারবো, এই বিশ্বাস থাকে। সেই স্টার্টটাই আমি দেখতে পাচ্ছি না, বেতনটা এখানে। আর কতদিনই জীবিত থাকবো জানি না, তবে সেই ছোটোবেলার থেকে 62 সন থেকে এত দীর্ঘদিন বঙ্গবন্ধু কেন্দ্রিক, বঙ্গবন্ধুকে ঘিরে, বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করার পরে তার জীবন আদর্শ যেভাবে আমি দেখেছি, যেভাবে মূল্যায়ন করেছি, আমার ভুল হতে পারে, আমি দেখছি দুর্নীতি কোনোদিন তাকে স্পর্শ করে নাই। বাকশালের গভর্নর পাবনাতে বঙ্গবন্ধু করেছিলেন, তার এজেন্ডা কী ছিল? খুব সহজ। প্রথম হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আমরা করতে পারছি না, এই মুহূর্তে সম্ভব না। 2, দুর্নীতি উচ্ছেদ, দুর্নীতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে না, এবং তার প্রক্রিয়াগত দিক, পদ্ধতিগত দিক আমলায়ন করে এমন একটা অবস্থা করেছে আজকে জনপ্রতিনিধির চেয়ে আমলা নির্ভর একটা রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণ বহির্ভূত একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে এগুলো সম্ভব হবে বলে মনে হয় না আমার। সেজন্য দুর্নীতি উচ্ছেদ স্টার্ট করে দিয়েও আমরা কিন্তু মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছি। অব্যাহত নিরবধিভাবে জলস্রোত যেভাবে চলে সেইভাবে চললে মানুষের মনে আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছু আসবে। আমি সেটাই কামনা করব। মিস্টার মিনিস্টার, এই যে আমি প্রায় শুনি কথাটা যে আমাদের লি কুয়ান ইউ এর উদাহরণ দেওয়া হয়, উইথ ডিউ রেসপেক্ট, লি কুয়ান ইউ, মাহাথিরও আসেন মাঝে মধ্যে, মাহাথির মোহাম্মদ মাঝে মাঝে আসে, দক্ষিণ কোরিয়ার ছিল, এদের কথা বলা হয়। একটা জিনিস কিন্তু ভুলে যাওয়া হয়, প্রেক্ষিতটা। লি কুয়ান ইউ কত বছর একটানা কোন সমাজে শাসন করে গেছেন সেটা কিন্তু বলা হয় না। মাহাথির মোহাম্মদ কত বছর একটানা, আগের বারে যখন তিনি ছিলেন, এবার তো মাত্র কিছুদিন ছিলেন একটানা। বিশেষ করে লি কুয়ান ইউ বারবার উদাহরণটা ফিরে আসে, অবশ্যই তিনি ডিজার্ভ করেন এইটা, কিন্তু সেই প্রেক্ষিত কি বাংলাদেশে আছে? বাংলাদেশে কি লি কুয়ান ইউর মডেল অ্যাপ্লাই করা যাবে? এটা কি অধ্যাপক আবু সাঈদ করবেন না? কেন বললাম যে এখানে দেয়ার ইজ এ প্রাইস টু পে ফর ডেমোক্রেসি, দেয়ার ইজ এ প্রাইস টু পে ফর মাল্টি পার্টি সিস্টেম, যেটা আমরা এখানে লালন করছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন, আমরা সবাই চেয়েছিলাম। ভালো মন্দ বিচার যাচ্ছে না, এই ক্ষমতা আমার নেই। সুতরাং মাঝে মাঝে আমাদেরকে বলা হয় হ্যাঁ ভিয়েতনামে পারে, আমরা কেন পারি না? ভিয়েতনাম একদলীয় শাসন, ওখানে পার্টির বাইরে কিছুই নেই। চীন পারে, চীন কেন পারে? চীন দলের বাইরে কিছুই নেই, সকল সম্পত্তির মালিক তারা। আমার এখানে 1 ডেসিবেল জায়গা দিয়ে একটা কালভার্ট বানাতে গেলে আমাকে 2 বছর ঘোরাফেরা করতে হয় জমিটা পাওয়ার জন্য। এটা চীনে এটা প্রয়োজন নেই। এইগুলা যদি আমরা বিচারে না রাখি তাহলে বুঝি আমাদের সিস্টেমের বিচার করা হবে। আমরা বহুদলীয় শাসন, আমাদের গভর্নেন্স যেটা সুশাসন, এই দুইটাকেই অর্জন করার জন্য আমাদেরকে ডেমোক্রেটিক পথটা আমরা হাতে নিয়েছি। এবং আমি এখনও বিনীতভাবে মনে করি সুশাসন কোনো অর্জিত কোনো ফল নয়, ইউ মাস্ট আর্ন ইট। আপনাকে এট দ্য এন্ড অফ দ্য রোড এটা পাবেন, বা রোডটা আপনাকে ট্রাভেল করতে হবে। আপনি তো ওখানে যান নাই, এই রোডটা ট্রাভেল করার জন্য আপনাকে
কতদিন যাবেন এটা ডিপেন্ড করবে আপনার নিজের মেরিটের উপরে, আপনার সম্পদের উপরে, এবং আপনার যে সমাজের যে ইন্টারনাল কোহেশন বা জাতীয় ঐক্য আপনি বললেন তার উপরে। এই জাতীয় ঐক্যের পথে আমাদের অনেকগুলো অন্তর্নিহিত বাধা আছে, যেটা আমি বলতে চাই না, এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। বাঙালি হিসাবে যে আমরা জোর করে বলি আমরা বাঙালি, আমরা বাঙালি, এই বাঙালি প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইন্টারনালি কী কী বাধার সম্মুখীন হতে হয় এইগুলো আপনি দয়া করে বিবেচনা রাখবেন। এগুলো অনেক সময় এখনও আলোচনার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয় নাই। এইগুলো স্মরণ করে নিয়ে, এগুলো মেনে নিয়ে আমাদের এইগুলো মেনে নিয়ে বঙ্গবন্ধু কিন্তু একটু উত্তরণ করতে পেরেছিলেন। যে অন্তর্নিহিত বাধারা ছিল, আপনি বুঝতে পারছেন আমি কী বলছি, সেটাকে পার পেরে কিন্তু উত্তাল সমুদ্রের মতো উঠে গিয়ে এটা জয় করেছিলেন। কিন্তু এখন তো সেই সুযোগ নেই, কারণ স্বাধীনতার যে বার্তা, স্বাধীনতার যে কান্না, সেই কান্নার সমান কান্না আমরা এখন আমাদের মধ্যে নেই, আমরা অর্জন হয়ে গেছে। উন্নয়নের কান্না, স্বাধীনতার কান্না সমান নয়, সমান আবেগের জন্ম দিবে না। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আপনি বঙ্গবন্ধুর মতো যে স্বাধীনতার যে কান্না তিনি যে উচ্চতায় নিয়ে গেছিলেন, শেখ হাসিনা উন্নয়নের কান্নাটাকে সেই পর্যায়ে বাস্তব অর্থেই নিতে পারবে না বলে আমি বিনীতভাবে মনে করি। এখন মোর মাইন্ডেড, সাধারণ এবং বিশ্বব্যাপী অন্যান্য সমাজে আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। বঙ্গবন্ধুর আগে কিন্তু আমরা সমাজে প্রতিষ্ঠা পাই নাই, আমাদের চেয়ার ছিল না বিশ্ব সমাজে। এখন আমরা বিশ্ব সমাজে বসে গেছি। সমাজের অন্যান্য যারা সদস্য আছে, বিশ্বের অন্যান্য রাষ্ট্র আছে, তাদের মত, তাদের পথ, সেগুলোকে আমাদেরকে সম্মান করতে হবে, সম্মান করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এইগুলো মেনে নিয়েই আমরা আমাদের কাজটা করতে হবে। প্রফেসর আবু সাঈদ, আমরা একেবারে শেষের দিকে, জাস্ট 1-1.5 মিনিটে শেষ করতে হবে। আচ্ছা, আমি ওনার দুটো কথা বলে আমি শেষ কথা বলবেন, তারপর প্লিজ ছোট্ট করে প্লিজ। আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, আপনার তো এই ব্যবসার ব্যাপারে পণ্ডিত, আমি অর্থনীতির ছাত্র না, কিছু কিছু পড়াশোনা করি। সুশাসনের জন্য প্রয়োজন হলো জবাবদিহিতা, এবং কার কাছে জবাবদিহিতা? জনগণের কাছে। সেই জায়গাটা বারবার ব্যাহত হওয়ার ফলেই আজকে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতা, সেজন্য সুশাসনের অভাব। এবং এর ফলে কি হয়? বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়। পুঁজিবাদী অর্থনীতি তাই কর্পোরেট হাউসগুলো হয়, এটা তো আপনি ভালো জানেন। এবং কর্পোরেট হাউসগুলো হয়ে গেলেই সেই সব দেশে কিন্তু দুর্নীতি থেকেই যায়, এবং দুর্নীতি উচ্ছেদ করা খুব কঠিন ব্যাপার। সেই কঠিন থেকে কঠিনের ভিতরে আপনাদের যেতে হবে। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, যে সত্যকে কঠিন, সত্য যে কঠিন, ওই কঠিনে ভালোবেসে যে এগিয়ে যাবে, সেই রাষ্ট্রনায়ক, দেশনায়ক এবং দেশের মানুষের মন জয় করতে পারবে। এই একটা কথা বলি। আর একটা কথা বলেই আমি শেষ করব, তারপর আপনার সময় মতো নেই। সেটা হলো, এই ভাষণ কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না, কোনো দলের না, আর বঙ্গবন্ধু কোনো দলের না, কোনো পরিবারের না। তিনি সমগ্র জাতির, এবং জাতির অর্থে সমগ্র বিশ্ব মানবতার। সেই কথাটা আমরা সবসময় মনে রাখি। ওনার বইয়ের ভিতরে আছে, ওনার লেখার ভিতরে আছে, ওনার চিন্তার ভিতরে আছে। এখানে তো অধ্যাপক আবু সাঈদ, আমি জাস্ট এক লাইনে, যদি আমার হাতে সময় নিয়ে আমার প্রশ্ন করা আসলে উচিত না, কিন্তু তারপর আমি করতে বলছি, যেটি মিস্টার এম এ মান্নান বলছিলেন যে 21 বছর তাকে তার নাম উচ্চারণ করা যায়নি, এই ভাষণ প্রচার করা যায়নি। সেই সূত্র ধরে যে আমি প্রশ্ন করি যে এখন তো এই যে তাকে আবার পুনরায় তার জায়গায় নিয়ে আসা বা নিয়ে আসার যে চেষ্টা, তাকে তার সম্মানের জায়গাটা ফিরিয়ে দেয়া, সেই কাজটা তো ওই পরিবার বলেন বা দল বলেন তারাই করছে। যদি তারা দাবি করে সেটা অযৌক্তিক হবে। আজকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হতেন, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো? আপনি কি মনে করেন আজকে বঙ্গবন্ধুকে যে জায়গায় এসে যেভাবে তার জায়গাটা তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটি অন্য কারো কেউ করতেন বা করা সম্ভব হতো কি না? জাস্ট ছোট্ট যদি 1-2 লাইন আপনি বলেন। 1-2 লাইনের ভিতরে শেষ করে দেবো। এটা আজ হোক কাল হোক, চিন্তা করেন 1980 সনে আমি একটা বই লিখছিলাম, ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। তখন জানতাম না এখানে ঘোরতর অন্ধকার, মার্শাল্লাহ অমক টমক। তখন আমরা কিন্তু নেত্রীকে নিয়ে আসছিলাম, ওই মুক্তির প্রতীক হিসেবে আমরা নিয়ে আসছিলাম। সেজন্য উনি যে কাজটা করেছেন, এটা কিন্তু 73 সনে আমরা সংবিধানে পার্লামেন্টের থেকে যুক্ত করেছিলাম যুদ্ধাপরাধের বিচার। সেই বিচারটা কিন্তু আমাদের আবার 96 সালে স্টার্ট হয়েছে। এবং আর একটা কথা বলে, 1 মিনিট। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা অনেকে বলেছেন পোয়েট অফ পলিটিক্স। আমি বলি এটা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর, ভয়েস অফ গড, যা এই ভাষণের ফলে আমাদের সামনে
মুক্তির দুয়ার খুলে গেছে, সেই স্বর্ণ দুয়ার দিয়ে জি। আমি আগামী ধন্যবাদ। দিনে ধন্যবাদ। মিস্টার অন্ধকার মিনিস্টার, করে just দূর এক করে লাইনে এগিয়ে এক- যাবো। একটা এক- কথা এক আপনি দুই লাইনে, জি। ইন্টারেস্টিং, এবং যদি শেখ হাসিনা ওনার কন্যা না থাকতেন তাহলে কি বিচার হতো? মানে কন্যা যদি প্রধানমন্ত্রী এইটা না হতেন। মানে যদি না হতেন, তিনি করছেন কাজটা, এটা সত্য, কিন্তু তিনি তো করছেন একা নন, স্বৈরশাসক হিসাবে নয়, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে করছেন এবং একটি সাধারণ ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তার প্রধান হিসাবে তিনি করছেন। সুতরাং যদি এটা বলা হয় যে শেখ হাসিনা, না না না, আমি না, না। আমি যেটি বলেছি সেটা অন্য কথা। আমি বলছি উনি যদি প্রধানমন্ত্রী না থাকতেন বা প্রধানমন্ত্রী না হতেন, অন্য কেউ এই কাজটা করতো কি না। অন্য কেউ যদি আওয়ামী লীগের প্রধান হতো, আওয়ামী লীগের প্রধান যদি থাকতো অন্য অভ্যর্থনা কেউ, এবং আওয়ামী লীগের সঙ্গে যদি তার সম্পৃক্ততা থাকতো, অবশ্যই আওয়ামী লীগের প্রধান পুরুষ আওয়ামী লীগের ইতিহাস বার্তাগুলো- কিন্তু সবসময় তা না, বলে আপনার না। সংশয় থাকতেই পারে। ইতিহাস কিন্তু আমি তা আশা বলে না। করব যে আওয়ামী লীগের কেউ হলে বাস্তবিকভাবে মানে এই নিষ্ঠাই আন্তরিকতা শেখ হাসিনা ছাড়া অন্য কারো থাকতো কিনা কন্যা সেটা নিয়ে হিসাবে তার প্রশ্ন একটা করতে বায়োলজিক্যাল পারেন। জি। ব্যাপার এখানে থাকবেই, কিন্তু সার্বিকভাবে তিনি শুধু কন্যা নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জি, তা তো প্রধানও বটেই। বটে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পরবর্তী একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর ডক্টর আবু সাঈদ এবং মিস্টার মান্নান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, 7ই মার্চ উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রায় কথা হচ্ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ নিয়ে। সব কথার শেষ কথা যে বাঙালি জাতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য নাম, অনন্য উচ্চতায় এবং অবিচ্ছেদ্য অংশ। তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।